নিভৃত নিচে নেমে এসেছে। মায়ের গলা শুনেই বুঝলো মা রেগে আছেন। আর রাখলেই কেবল তাকে বাবুই না ডেকে নিভৃত ডাকে। মা, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। এসব যেন দ্বিতীয়বার না শুনি। পরন্ত বিকেলের হালকা আলো ঘরে প্রবেশ করেছে। বারান্দা ঢোকার দরজার পাশে অন্যমনস্ক হয়ে বসে আছে মৌন। তার পাশেই মিটির খাঁচা রাখা। মিটিকে খাঁচা মুক্ত করলো মৌন, ছেড়ে দিল বারান্দায়। মিটি উঠছে আর খুশিতে বাকবাকম করছে। তাকে মুক্ত করে সে ভীষণ খুশি। মৌনের মিটির খুশি দেখে ভালো লাগছে। নিজে সুখী না হলেও অন্যের সুখে সে মন খুলে হাসতে জানে। উদাস ভাব কাটিয়ে মনে নেমে এলো স্নিগ্ধতা। যে রাগটুকু লোকটার জন্য ছিল তা কোথায় গেল কে জানে। মনও অনেক চেষ্টা করে রেগে থাকতে, তবে সে পারে না। মিটি ঘরে উড়ে বেড়াচ্ছে, পাখা ঝাপটিয়ে নিজের স্বাধীনতা উপভোগ করছে। তখনই ঘরে প্রবেশ করলো নিভৃত। সে আজ নিজের প্রিয় কালো রঙের পোলো টি শার্ট পরেছে। ঘরে ঢুকিয়ে নজর গেল বারান্দায় দরজায় দেওয়া আকারে বসে থাকা উদাস মেয়েটার দিকে। সে কিছু বলতে যাবে তার আগে নিজের টি শার্টে কিছু পরতে দেখে উপরে তাকালো সে। একটা কবুতর তার উপর বিষটা ত্যাগ করছে। নিভৃত এক চিৎকার দিল, স্টুপিড! মৌন হকচকে উঠে দাঁড়ালো। ঘরের ভিতর প্রবেশ করতেই মিটি তার কাঁধে উড়ে এসে বসলো। এই মেয়ে, এটা তোমার? হ্যাঁ, এটারা যেন আর ঘরে না দেখি। কেন কেন তোমার মাথা স্টুপিড! নিভৃত রাগে গজগজ করতে করতে বাথরুমে ঢুকে গেল। মনও হাঁ করে তাকিয়ে মিটিকে জিজ্ঞেস করে, তুই কিছু করেছিস রে মিটি? মিটির চেহারাটা বড়ই অসহায় দেখালো। অর্থাৎ সে কিছুই করেনি। মনও নিশ্চিত বদলোকটা নিজের দোষ ঢাকতে ঢং করছে। কেটে গিয়েছে কয়েক মাস। মনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ইতিহাস নিয়ে পড়াশোনা করছে সে। বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে মনও অনেকটা ডুবে গিয়েছে। 2-3 জন নতুন বান্ধবী হয়েছে তার। টিএসসিতে বসে আড্ডা দেওয়া, চা খাওয়া, ফুচকা খাওয়া, ঢাকা শহর ঘুরে বেড়ানো, রবীন্দ্র সরোবরে বান্ধবীদের সাথে শাড়ি পরে ঘুরে বেড়ানো, ভালোই সময় কাটছে তার। শ্বশুর শাশুড়ি কখনো তাকে কোনো কাজে বাধা দেয় না। তবে নিভৃতের সাথে সম্পর্কটা রয়ে গেছে ঠিক আগের মতো। বিগত কয়েকটা মাসের ঘটনাগুলো ছাদের দোলনায় বসে পর্যবেক্ষণ করছে মনও। এত আনন্দের মাঝেও কি যেন নেই। প্রিয় মানুষটার ভালোবাসা নেই, আর আদর সোহাগ নেই। তার অবহেলাপূর্ণ আচরণগুলো তীরের মতো বুকটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। লোকটা কেন বোঝে না? মাঝে মাঝে মনও রুহানির উপর হিংসা হয়। রুহানির ভাগের 1 ভাগ ভালোবাসা যদি সে পেত, কিংবা প্রিয় মানুষের বুকে রুহানির পাশে একটু জায়গা। দিলারা বিছানায় শুয়ে আছেন। তিনি হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারেন না। মনও প্রবেশ করে দিলারার ঘরে বিছানায় বসে বলে, দাদুমণি, শরীর কেমন তোমার? দিলারা মিষ্টি হেসে বললেন, ভালো আছি। তোমার দেখাই তো পাই না নাতবো। কই থাকো তুমি? পরীক্ষার ঝামেলায় আসতে পারি না দাদুমণি। এবার যে হজে যাবে, কেমন লাগছে তোমার? আমি অনেক খুশি নাতবো। ভাগ্য করে এমন ছেলে আর ছেলের বউ পেয়েছি। নয়তো আজকালকার যুগে এমন পঙ্গু মায়ের খেয়াল কে রাখে? এভাবে বলো না, তুমিও অনেক ভালো। মনোর অবাক লাগে। এই দিলারাই এককালে তার শাশুড়ি মীরাকে অত্যাচার করত, অথচ এখন বৌমা বলতে অজ্ঞান। সত্যি, সময় পাল্টায়, মানুষ পাল্টায়, কেবল ধৈর্য ধরতে হয়। আজ মীরা, নাজমুল আর দিলারাকে এয়ারপোর্টে প্লেনে তুলে দিয়ে এসেছে নিভৃত। 1 মাস পর একেবারে ঈদুল আজহার পরে ফিরবে তারা। মীরা বারবার বলে দিয়েছে নিভৃতকে সে যেন মনুর সাথে খারাপ ব্যবহার না করে, সে যেন মনুকে কষ্ট না দেয়। বাড়িতে জুলেখা, শরীফা কেউ নেই। তারা ঈদের পরে আসবে। মৌন ও নিভৃতই কেবল আছে, আর আছে মিটি। নিভৃত এই মিটি নামক অদ্ভুত পায়রাটাকে দু চোখে সহ্য করতে পারে না। তার যথেষ্ট কারণও রয়েছে। এই বজ্জাত পায়রা প্রথম কয়েক মাস তার উপর বিষটা ত্যাগ করত। রেগে তাকালে এমন ব্যবহার করতো যেন সে কিছুই করেনি। এখন সে স্বভাব গেলেও তাকে দেখি উড়ে এসে তার কাঁধে বসবে। নিভৃত মাত্রই সোফায় এসে বসেছে। মিটি উড়ে এসে বসলো তার কাঁধে। নিভৃত বিরক্ত হয়ে বলল, এ বজ্জাত পায়রা, তুমি আবার আমার কাঁধে বসেছ? যা বলছি, কে শুনে কার কথা? হাল ছেড়ে দেয় নিভৃত। মৌন 1 গ্লাস শরবত নিয়ে আসতে নিভৃত বলে, এই মেয়ে না, আমার নাম মৌনতা শুভা মৌন। তাতে আমার কি? আমার নাম নিয়ে ডাকবেন। দেখো, ফালতু কথা বাড়াতে পারবো না। বাবা মা তো এখন বাসায় নেই। তুমি আমার রুমে থাকবে না, গেস্ট রুমে থাকবে। কেন? কারণ আমি বলেছি তাই। আপনার ঘরে কি আমার একটু অধিকার নেই? না, নেই। মনো দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা, তাহলে তাই হবে। পিছু ঘুরে নিজের চোখের কোণের পানিটা মুছে নিল মৌন। এই যে সে লাল রঙা শাড়ি পরেছে, গাঢ় করে চোখে কাজল এঁকেছে, চুলগুলোকে এলোমেলো খোপা করেছে, এসব কার জন্য? এ মেয়ে, শোনো, আরও কিছু বলবেন? তোমার বজ্জাত পায়রাটাকে নিয়ে যাও। রাতে খাবার খেতে বসেছে নিভৃত মৌন। নিভৃত খুবই আয়েস করে
টক ডাল দিয়ে পোলাও খাচ্ছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে অমৃত খাচ্ছে যেন। মনু নিবৃত্তের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সে তো আমার রান্নাই খাচ্ছে। আর প্রথম দিন কি ঢং দেখিয়েছিল, বদলোক। নিবৃত্ত কপাল কুঁচকে তাকালো মনের দিকে। এ মেয়ে, কি বলছো? কিছু না। না, তুমি কিছু বলেছ। 1 মিনিট, তুমি কিছু খাচ্ছ না কেন? খাবারে কিছু মেশাওনি তো? মনু এক ভ্রু উঁচিয়ে তাকালো। এই লোক নিশ্চিত তার সাথে ঝগড়া করার পায়তারা করছে। হ্যাঁ, একটু বিছুটির রস মিশিয়েছি। মজা হয়েছে না? হোয়াট? মনু আর কথা বাড়ালো না। এই লোক একটা আস্ত পাগল। এখানে থাকলে নির্ঘাত ঝগড়া করবে। সে প্লেট নিয়ে ড্রয়িং রুমে চলে এলো। থাকুক একা। নিবৃত্তের রাগে গা জ্বলছে। এটুকু একটা মেয়ে তাকে ইগনোর করে। একে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে সে। 10 দিনে তাদের ঝগড়া হয়েছে 100 বার। মনুর সাথে একটা না একটা নিয়ে নিবৃত্তির কথা কাটাকাটি হবেই। মনু তো একদিন বলেই বসলো, আপনি স্বামী হয়ে আমার সাথে যতটা ঝগড়া করেন আমার সতীন থাকলেও এতটা করতো না। নিবৃত্ত বজ্জাত পায়রাটার ওপরেও বিরক্ত। বিকেলবেলা সোফায় বসে ইতিহাসের একটি বই পড়ছে মনু। নিবৃত্ত তার সামনে দিয়ে ঘুরঘুর করছে। নিবৃত্তের সাথে মিটিও ঘুরঘুর করছে। নিবৃত্তের উদ্দেশ্যটা এখনও বুঝে উঠতে পারেনি মনু। হঠাৎ পাশের সোফায় ধপ করে বসল নিবৃত্ত। মিটিও টি টেবিলে বসেছে। নিবৃত্ত সেদিকে তাকিয়ে বলল, এ বজ্জাত পায়রা এখানে বসেছে কেন? তুমি কতটা অস্বাস্থ্যকর তুমি জানো? মিটি কোনো জবাব দেয় না। তার নিবৃত্তের বকা শুনতে বেশ ভালো লাগে। নিবৃত্ত কপাল কুঁচকায়। এতক্ষণ বাকবাকম করে মাথা খাচ্ছিল, অথচ এখন জবাব দিচ্ছে না। বজ্জাত পায়রা। মনও কেবল এইসব নাটক দেখে যাচ্ছে। লোকটা কি পাগল হয়ে গেল? শেষ পর্যন্ত তাকে পাগলের সংসার করতে হচ্ছে। মিটি থেকে নজর সরিয়ে নিবৃত্ত মনের দিকে তাকালো। উকি দিয়ে জিজ্ঞেস করলো, এই মেয়ে কি পড়ো? মধ্যযুগের ভারতের ইতিহাস পড়ছি। নিবৃত্ত বিরক্তিতে চৌ শব্দ করল। অতঃপর মুখটা বিকৃত করে বলল, এসব কোনো পড়ার বিষয় হলো? এসব রাখো। আজ আমি তোমাকে নিউটনের মহাকর্ষ সূত্র বোঝাবো। মানে কি? আমি তো আর্টসের স্টুডেন্ট। সমস্যা নেই, আমি তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। একেবারে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। না, আমি এসব পড়ব না। নিবৃত্ত হাল ছেড়ে দেয়নি। এই মেয়েকে আছে জব্দ করেই ছাড়বে। খুব শখ না পায়ে পা লাগিয়ে ঝগড়া করার? জানো মেয়ে, আমার অনেক ইচ্ছা ছিল প্রফেসর হব, তবে বাবার ব্যবসা সামলাতে গিয়ে তা আর হয়ে ওঠেনি। মাঝে মাঝে আমার প্রফেসর সত্তা জেগে ওঠে। রুহানি প্রতিদিন বিকালে আমার একটা ক্লাস করত। এখন তো আর কাউকেই পড়াতে পারি না। অসহায় দেখালো নিবৃত্তের মুখ। মনের খুবই মায়া হলো। লোকটা এত করে চাচ্ছে, একটু শুনলেই তো হবে। আচ্ছা ঠিক আছে। নিবৃত্ত মনে মনে বাঁকা হাসছে। আজকে একটা মোক্ষম সুযোগ হয়েছে তার। মিটিকে সরিয়ে টেবিলে রাখা খাতা কলমটা হাতে নিল সে। নিউটন মধ্যাকর্ষণ সম্পর্কে ধারণা পেয়েছে একটা পড়ন্ত আপেল থেকে। হ্যাঁ, এটা জানি। পরে বলুন। পরের মাঝে কথা বলবে না, এটা আমার পছন্দ না। আচ্ছা, বুঝেছি। মহাকর্ষ অভিকর্ষ বল সম্পর্কে জানো? এসব কী পড়াচ্ছেন আপনি? সবই পড়েছি আমি 7ম 8ম শ্রেণী থাকতে। বাহ, বেশ ভালো। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটাও বলো দেখি। মনে নেই? কেন মনে নেই? মনে রাখতে হবে। মনও যার পরনে বিরক্ত হচ্ছে। এই লোক এসব কি শুরু করেছে? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণ ফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। নিবৃত্ত হেসে বলল, বুঝেছ? না। ঠিক আছে, ব্যাখ্যা করছি। দীর্ঘ 2 ঘন্টা নিবৃত্ত মনুকে মহাকর্ষ সূত্র, ক্যাপলারের সূত্র, মহাকর্ষ সূত্র থেকে ক্যাপলারের সূত্র প্রতিপাদন বোঝালো। মৌনের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বেচারির মাথাটাও গ্রহের মতো ঘুরছে। এই হলো ক্যাপলারের 3য় সূত্র। নিবৃত্ত মনের অবস্থা দেখে এমন একটা হাসি দিয়েছে যেন সে বিশ্ব জয় করেছে। বসা থেকে উঠে শীষ বাজাতে বাজাতে উপরে চলে গেল সে। আছে ভীষণ খুশি। মনু সবেমাত্র বাড়ি ফিরেছে। নিবৃত্ত রান্নাঘর থেকে বেরিয়ে বলল, তুমি এসেছো? মনের খটকা লাগছে, হঠাৎ এত ভালো ব্যবহার। এসো, খেতে বসো। মনুকে টেনে ডাইনিং টেবিলে বসালো নিবৃত্ত। রান্নাঘর থেকে একে একে সব খাবার ঢেকে নিয়ে এলো সে। মনু কেবল অবাকই হচ্ছে। খাবারগুলো মনের সামনে দিয়ে বলল, নাও খেয়ে বলো তো কেমন হয়েছে। মনু ঢাকনা সরাতেই আকাশ ভেঙে মাথায় পড়ল তার। কবুতরের মাংস আর রুটি। সে আশেপাশে তাকিয়ে মিটিকে খুঁজে যাচ্ছে, তবে মিটি নেই। নিবৃত্ত মিটিমিটি হাসছে। মনু অদ্ভুত এক কাণ্ড করে বসল। নিবৃত্তের টি শার্টের কলার ধরে বলল, আমার মিটি কই? রেঁধে ফেলেছি। মানে কি? আমার মিটিকে ফেরত দিন।
নিচে বসে হাত পা ছড়িয়ে কাঁদছে মনো। নিবৃত যদিও ভয় দেখাতে চেয়েছিল, তবে পরিস্থিতি বেগতিক দেখে মিটিকে এনে দিল শেষ পর্যন্ত। ঘরে খাঁচা ভরে রেখেছিল। ভালোবাসা মানুষ বিচ্ছিন্নভাবে প্রকাশ করে। এই যে মনের প্রতি তার আচরণ, এগুলো কি নির্দেশ করে? নিবৃত নিজের কাজ, নিজের মন, নিজের মস্তিষ্ক কোনো কিছুতেই নিয়ন্ত্রণ রাখতে পারছে না, হয়তো রাখতে চাচ্ছে না। ঈদের কেবল বাকি 5 দিন। মীরা, নাজমুল, দিলারার সাথে রোজ কথা হয় মন ও নিবৃতের। মীরা অনেক ভয় পেয়েছিলেন তারা চলে গেলে নিবৃত যদি মনের উপর অত্যাচার করে, তবে সব কিছু স্বাভাবিক দেখে তিনি খুশি। বিগত দিনগুলো ভালোভাবে কেটেছে মনোর। তবে হঠাৎ করে এই 2 দিন যাবৎ নিবৃত চুপচাপ থাকে, কোনো কথা বলে না, ঝগড়া করে না। সেদিন 5,000 টাকা হাতে দিয়ে বলেছিল ঈদের জন্য কেনাকাটা করে নিতে। তার হাস্যোজ্জ্বল চেহারাটা আবার যেন কোনো অন্ধকারে ঢাকা পড়েছে। মনও গেস্ট রুমেই থাকছে। একটা পাঞ্জাবি কিনেছে নিবৃতের জন্য, তাও দেওয়া হয়নি। ঝগড়ায় মেতে থাকা বাড়িটা হঠাৎই যেন বিরান হয়ে পড়েছে। আজ ঈদ, চারপাশে খুশির আমেজ। এবার মনুদের কুরবানি দেওয়া হয়েছে গ্রামে। যেহেতু ঢাকার বাড়িতে মনও একা এত সব সামলাতে পারবে না, নিবৃত সারাদিন চুপ ছিল, কোনো কথা বলেনি। রাতের খাবার খেয়েও সোজা ঘরে চলে গিয়েছে। মনও খুবই কষ্ট পেয়েছে নিবৃতের কাছে। ঈদের শুভেচ্ছাটা কি অন্তত জানানো যেত না? এত রান্নাবান্না, এত সাজগোজ কার জন্য? সময়টা এভাবেই কাটছে। 2 দিন বাদে বাড়ি ফিরবেন মীরা, দিলারা, নাজমুল। নাজমুল একটু অসুস্থ হয়ে পড়েছেন। সারাটা দিন নিবৃত বাড়ি ফিরেনি। সকালেও রাগ দেখিয়ে গেছে। মনোর খুবই চিন্তা হচ্ছে। কাউকে সে চিনে না। ফোন দিয়ে খোঁজ নেবে সে উপায় নেই। মীরা 2 বার ফোন করেছে, তবে সে মিথ্যা বলেছে। নিবৃতের বাড়ি না ফেরার কথা বলেনি। ঘড়িতে 11টা বাজে, অথচ নিবৃতের বাড়ি ফেরার খবর নেই। এমন তো সে কখনো করে না। কোথায় গেল নিবৃত? হঠাৎ দরজায় আওয়াজ হতেই সোফা থেকে উঠে দাঁড়ায় মৌন। দৌড়ে গিয়ে দরজা খুলে। নিবৃত এদিক ওদিক ঢলছে। গা থেকে মদের বাজে গন্ধ ভেসে আসছে। শার্টটা এলোমেলো কুঁচকে আছে, টাইটা গলায় ঝুলছে। চেহারা ছন্ন ছাড়া ভাব, ঠিকমতো হাঁটতেও পারছে না সে। মনও এগিয়ে গিয়ে ধরল নিবৃতকে। নিবৃতও সুন্দরভাবে তাকে ধরে ঘরে এলো। নিবৃত মনের হাতটা এমনভাবে ধরেছে যেন হাত ছাড়লেই পালিয়ে যাবে সে। মাঝে মাঝে বলেও যাচ্ছে, রুহানি, শুভ জন্মদিন, আমাকে ছেড়ে যেও না প্লিজ, তোমাকে কোথাও যেতে দেব না। মনে এবার নিবৃতের উদাসীনতা আর মন খারাপের কারণটা বুঝতে পারল। মৌনকে নিজের কাছে টেনে নিল নিবৃত। মৌনেরও কষ্ট লাগছে। একটা মানুষ অপর একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে? মৌন নিবৃতের এলোমেলো চুলে হাত বুলিয়ে দিচ্ছে। নিবৃত হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মৌনের চিবুকের লাল তিলটা। কেঁপে উঠল মৌন। অতঃপর মৌনকে কোলে তুলে নিল সে। এলোমেলো পায়ে ঢুলতে ঢুলতে অগ্রসর হলো সামনে। নিবৃতের চোখের চাহনি অন্যরকম লাগছে। মৌন ভেবেছে হয়তো প্রতিদিনের মতো আজও তার বুকে মাথা রেখে ঘুমাতে চাচ্ছে নিবৃত। তবে নিয়তি হয়তো তা চায়নি। আমার তোমাকে চাই রুহানি, তোমাকে কোথাও যেতে দেব না আমি। মৌনর হাজার চিৎকার আর্তনাদ শুনল না নিবৃত। মৌন এক ধ্যানে তাকিয়ে রইল কেবল রুহানির হাস্যোজ্জ্বল ছবিটার দিকে। মনে মনে বলল, আমাকে ক্ষমা করো আপু, আমি অপারগ ছিলাম। আমি চাইনি আমাদের শুরুটা এভাবে হোক। তোমার ভাগের ভালোবাসাটা আমি নিতে চাইনি আপু। চোখের কোণা বেয়ে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার। সকালে হয়তো তাকেই শুনতে হবে সে সুযোগ সন্ধানী, বিশ্বাসঘাতক। ঘুম থেকে উঠে নিজের মাথা চেপে ধরে বসে রইল নিবৃত। আশেপাশে অবলোকন করে বুঝতে পারল কোনো অঘটন ঘটে গেছে। নিজেকে ধাতস্থ করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো সে। মৌন রান্না করে। মিটি মৌনের পাশে ঘুরঘুর করছে। তবে আজ মৌন মিটিকে আদর করছে না, কথা বলছে না। একদিনে সবজি ভাজি করছে কেবল। এই মেয়ে, চিৎকার করে বলল নিবৃত। মৌন কোনো প্রতিক্রিয়া করেনি। এই কথা কানে যায়নি কি? সাদা পোশাক পরিহিত মৌন, কোমর সমান চুলগুলো হালকা ভেজা, মুখের সামনে কয়েকটা এলোমেলো চুলের বিচরণ। শরীরের হলদে ফর্সা রঙটা যেন গাঢ় লাগছে খানিকটা। মাথায় ওড়না দেওয়া তার, চোখ দুটো লাল। বোধহয় কেঁদেছে মেয়েটা। এত স্নিগ্ধ দেখাচ্ছে কেন? নিবৃত কথা খুঁজে পায় না। আমতা আমতা করে বলে, তুমি আমার সুযোগ নিয়েছো কেন? মনও কোনো জবাব না দিয়েই আবার সামনে ফিরে সবজি ভাজিতে মন দিল। জোর করবে নিজে, কাছে টানবে নিজে, কৈফিয়ত দিতে হবে তার। সে কি এত সস্তা? নিবৃত উত্তর না পেয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। মেয়েটি উড়ে মনের কাঁধে বসল। মনও আজ তার সাথে আহ্লাদ করছে না কেন? মেয়েটিকে কাঁধ থেকে নামিয়ে পাশে রাখল মনও। চিৎকার করে বলল, মেয়েটি, একদম আহ্লাদ করবি না। এই পৃথিবীতে সবাই আমাকে ব্যবহার করে, তুইও করতে চাস? আমি কি খেলনা? আমি কি ভোগ্যবস্তু? মন চাইলো খেললাম, আবার ছুঁড়ে ফেলে দিলাম। আবার আমাকে ব্যবহার করে আমার কাছে কৈফিয়ত চাইতে আসছে।
মেয়েটির উপর রাগ দেখিও না। আমি তো মদ্যপ ছিলাম, তুমি তো বাধা দিতে পারতে। আপনার সাথে কোনো কথা আমি বলতে চাচ্ছি না নিবৃত। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না দয়া করে। চলে গেল নিবৃত। ফুপিয়ে কাঁদছে মৌন। তার জীবনটা এত অদ্ভুত কেন? কেন আর 5টা মেয়ের মতো না? কেন স্ত্রী হয়ে এসব কথা শুনতে হচ্ছে তার? মীরা, নাজমুল আর দিলারা বাড়ি ফিরেছেন আজ 3 দিন। মৌন গেস্ট রুম ছেড়ে বাধ্য হয়ে নিবৃতের রুমে থাকছে। নাজমুল অসুস্থ, তাই কোনো ঝামেলা যেতে চায়নি সে। যদিও নিবৃত 2বার চেষ্টা করেছিল তার সাথে কথা বলতে, তবে সে এড়িয়ে গেছে। কি দরকার এত ছন্নছাড়া সম্পর্কের? বারান্দায় বসে নিজের ডায়েরিতে হাত বোলাচ্ছে মৌন। কালো মোটা একটা ডায়েরি। সে 10ম শ্রেণীতে থাকতে কিনেছিল সে। এই ডায়েরিতে তার প্রিয়ের বসবাস, তার একতরফা ভালোবাসার মানুষটাকে নিয়ে অজস্র কল্পনার অনুভূতি লেখা। আচ্ছা, খুবই কি খারাপ হয়ে যেত ভালোবেসে ভালোবাসার মানুষটাকে কাছে পেলে? একটা সুন্দর সংসার হতো তাদের। প্রেমময় ছন্দে মেতে উঠত প্রতিটা সময়। খুব কি খারাপ হতো? মনুর চোখ ভিজে ওঠে। বেহায়ার চোখ বারণ মানে না। অশ্রুতে লেপটে দেয় কাজ লাখি চোখ। লেপটে কালো করে দেয় চোখের আশেপাশে। চোখের পানিটা মুছে কিছু লাইন ডায়েরিতে লেখে মনু। তোমাকে পাওয়ার যন্ত্রণায় আজও ছটফট করি আমি। আমার কিশোরী বয়সের আবেগ তুমি প্রিয়। তোমার সাথে ভালোবাসার সংসার সাজানোর স্বপ্ন যে অপূর্ণ রয়ে গেল আমার। এই যে শুনছো তুমি, মনে রেখো তোমার একটা পাগলাটি প্রেয়সী ছিল, আছে আর চিরজীবন থাকবে প্রিয়। দেয়ালে মাথাটা ঠেকায় মনু। একতরফা ভালোবাসায় ভীষণ কষ্ট, ভীষণ। মনু নিবৃত। নাজমুল সাহেবের ঘরে দাঁড়িয়ে আছে। নাজমুল সাহেব আগের থেকে সুস্থ অনেকটা। তাদের ডেকে পাঠিয়েছেন তিনি। মীরা পাশেই দাঁড়িয়ে আছেন। নিবৃত জিজ্ঞেস করলো, কিছু বলবে বাবা? হ্যাঁ, তোমাদের বিয়ের তো অনেক দিন হয়েছে। হয়েছে তো। নাজমুল সাহেব বালিশের নিচ থেকে একটা খাম বের করে নিবৃতের হাতে দিলেন। এটা কি বাবা? দেখো। মনও তাকিয়ে আছে কাগজটার দিকে। সিলেটের নাজিমগড় রিসোর্টের বুকিং কাগজ। বাবা, তুমি অসুস্থ আর আমরা ঘুরতে যাব? নাজমুল হাসলেন, শক্ত কণ্ঠে বললেন, তুমি তো তোমার সুস্থ বাবাকেও অসুস্থ বানিয়ে দিবে দেখছি। আমি এখন পুরোপুরি সুস্থ। প্রেশার নিয়ন্ত্রণে আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। তোমরা ঘুরে এসো। মনও বলল, বাবা মা তোমরাও চলো। মীরা জবাবে বললেন, এবার তোরা যা, পরের বার আমরা সবাই মিলে যাব। নিবৃতের ব্যাপারটা ঠিক ধরতে পারল না মনও। নিবৃতের নীরবতা বলছে সে যেতে রাজি। কোনো প্রতিক্রিয়া রাগারাগিও করল না। এই মেয়ে। চুলে বেনি করছিল মনও। নিবৃতের ডাকে ডিবানের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? দেখো, আমি যেতে রাজি হতাম না, তবে ডাক্তার বলে দিয়েছেন বাবাকে কোনো স্ট্রেস না দিতে, তাই তোমার সাথে যেতে রাজি হয়েছি। এতে খুশি হওয়ার দরকার নেই। আপনার কেন মনে হলো আমি খুশি হয়েছি? মিথ্যে বলবে না। তুমি মুসকি মুসকি হাসছিলে কেন? অদ্ভুত তো। আমার মুখ, আমি হেসেছি, তাতে আপনার কি? অদ্ভুত সবই বুঝি। তোমাকে কিন্তু আমি পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি, তাই এত খুশি হয়ে লাভ নেই। কচু বুঝেন। আমাকে ধাক্কা দিলে আপনাকে নিয়ে পড়ব আমি। আচ্ছা, আমার কথার প্রেক্ষিতে তোমার সব উত্তর কি আগে থেকে রেডি থাকে? আসলে আপনি আমার জাত শত্রু, তাই আপনাকে সঠিক প্রত্যুত্তর না করতে পারলে শরীর নিষ্পিস করে, উত্তর অটোমেটিক মুখে এসে যায়। স্টুপিড, আমি জানি। নতুন কিছু বলবেন? নিবৃত অদ্ভুত ভঙ্গিতে তাকালো। এই মেয়ে তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। একে নাজিমগড়ের টিলা থেকে এক ধাক্কা দিয়ে ফেলে দিবে বলে মনস্থির করল নিবৃত। কিন্তু তাতে তো আরেক সমস্যা, এই মেয়ে নাকি তাকে নিয়েই পড়বে। সাবধানে যাস। ঠিক আছে মা, দোয়া করো আর মিটির খেয়াল রেখো মা। আমার দোয়া সবসময় তোদের সাথে আছে পাগলি। তোর মিটির কোনো অযত্ন হবে না। সবার থেকে বিদায় নিয়ে মৌন নিবৃত বেরিয়ে পড়ল সিলেটের উদ্দেশ্যে। নিবৃতের খয়েরি রঙা টয়োটা প্রিফিও FEX আপন মনে ছুটে চলেছে রাস্তায়। মৌনের বুকটা ধুকপুক ধুকপুক করছে। এই প্রথম নিবৃতের সাথে কোথাও যাচ্ছে সে। নীল রঙের ওড়নাটা মাথায় টেনে দিল সে। আরও চোখে তাকালো নিবৃতের দিকে। কালো জ্যাকেট, জিন্স প্যান্ট পরনে তাকে অনেক সুদর্শন লাগছে। ফর্সা হাতে ঘড়িটাও মানিয়েছে খুব। অদ্ভুত লোকটা গাড়ির ভিতরেও সানগ্লাস পরে ড্রাইভ করছে। একটা ভিঞ্চি কাটল মনও। এসব উদ্ভট স্টাইল দেখলে তার গা জ্বলে যায়। জানালা দিয়ে বাইরে তাকালো সে। শো শো বাতাস বইছে। ঢাকার রাস্তায় মানুষের হিড়িক। সূর্যের দাপটের বিস্তার চলছে। শুষে নিচ্ছে মানুষের পরিশ্রমী মনোভাব। ক্লান্ত অবসাদে ভরে দিচ্ছে যেন। ব্যবসা গরম চারদিকে। বৃষ্টি হওয়ার লক্ষণ হয়তো। আর কিছুক্ষণ পরেই ঝপঝপিয়ে বৃষ্টির তালে নেচে উঠবে ধারা। ক্লান্ত অবসাদে ছন্দহীন মানুষগুলো একটু ছন্দের সন্ধান পাবে। সিলেটের নাজিমগড় রিসোর্টে কি অপেক্ষা করছে মৌন নিবৃতের জন্য? টয়োটা প্রেমিও গাড়িটি
শাহজালাল উপশহর মেইন রোডে প্রবেশ করেছে। নিবৃত একদিনে ড্রাইভ করছে, যদিও রাস্তায় দুইবার মনুর সাথে তার ঝগড়া হয়েছে। এই একটু গাড়ি থামান। ব্রেক কষে নিবৃত বলল, এভাবে চাচাচ্ছ কেন তুমি? আমার ইচ্ছে এক ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দেব। আপনার বের করতে হবে না, আমিই যাচ্ছি। এ মেয়ে মাথা নষ্ট তোমার, সিলেট চেনো তুমি? কথা না বলে গাড়ি থেকে বেরিয়ে গেল মৌন। নিবৃত হাঁ করে তাকিয়ে আছে। একটা মানুষ এতটা ঘাটতারা কিভাবে হতে পারে? কিছুক্ষণ বসে থাকার পর নিবৃত বের হবে তার আগেই গাড়ির ভিতর উঠে বসলো মৌন, হাতে একটা নীল পলিথিন। কি এনেছ? আপনাকে কেন বলবো স্টুপিড। আবারও গাড়ি স্টার্ট করলো নিবৃত। মৌন একটু পরপর একটা টুথপিক দিয়ে আনারসের টুকরো পলিথিনের ভিতর থেকে বের করে খাচ্ছে। লবণ মরিচ মাখানো ছিল, তাই টাটা শব্দ করছে। নিবৃত গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আরও চোখে দেখছে কেবল। খাবেন বলে একটা আনারসের টুকরো নিবৃতের মুখে সামনে ধরল মনু। হলুদ রঙের আনারসের টুকরোয় লাল গুঁড়ো মরিচ আর লবণ মাখানো। আমি এসব খাই না, তুমিই খাও, আপনার ইচ্ছা। নিজেই খেয়ে নিল মনু। নিবৃত একটু বিরক্ত হলো। আরেকবার কি খাওয়ার জন্য বলা যেত না? ঢাকা সিলেট তামাবিল রোডে ডান দিকে প্রবেশ করেছে গাড়ি। পাহাড়ি রাস্তা উঁচু নিচু, দুই পাশে বন্যতরুর দল, সবুজের সমারোহে এক অভাবনীয় মায়া। কানে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির আওয়াজ। ওই তো দূরে চূড়ার মতো দেখা যায় জয়ন্তপুরের পাহাড়। মৌন গাড়ির জানালা দিয়ে মুখটা বের করলো। স্নিগ্ধ শুদ্ধ নির্মল বাতাসে ছেয়ে যাচ্ছে তার মন মস্তিষ্ক। প্রাণহীন ছন্দহীন সুরকাটা তালকাটা জীবনে যেন ফিরে আসছে নতুন প্রাণ, নতুন ছন্দ, নতুন সুর আর নতুন তাল। বিকেল হয়ে এসেছে। অজানা অদেখা পাখিরা ফিরে যাচ্ছে তাদের নিরে। অবশেষে দীর্ঘ 6 ঘন্টা পর তারা পৌঁছালো সিলেটের নাজিমগড় রিসোর্ট। গাড়ি রিসোর্টের ভিতরে প্রবেশ করেছে। গাছগাছালি ঘেরা অনন্য সুন্দর একটা জায়গা নাজিমগড় রিসোর্ট। ডান পাশে গাড়ি রাখার গ্যারেজ, তবে রিসোর্ট আরও উপরে, মাটির উপর কৃত্রিম রাস্তা। আধার ঘনিয়ে আসছে চারপাশে। বাঁশগাছগুলো দেখে মনের মনে পড়ে তার নিজের বাড়ির কথা, ফরিদপুরের বাঁশবাগানের কথা। গাড়ি ক্রমশ উপরে উঠছে, উৎকণ্ঠা বাড়ছে মনের। টিলার উপরে থাকার অভিজ্ঞতাটা কেমন হতে পারে? রিসোর্টের সামনে গাড়ি থামলো। নিবৃত নেমে গেল। মনের জন্য অপেক্ষা না করে লাগেজ নিয়ে ভিতরের দিকে হাঁটা দিয়েছে সে। মন অবশ্য চারপাশ দেখছে। পাশে একটা দেয়াল, সেই দেয়ালের ভিতরে 4 কোণ আকারের বক্স করে রাখা, সেখানে জ্বলছে হারিকেন। লাল রঙের দেয়ালে হলুদ রঙা আলোগুলো যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। পাশ ফিরে বিশাল বড় রিসোর্টটার দিকে খানিকটা সময় তাকিয়ে রইল মনও। খয়েরি আর লাল মিশেলে বিশাল আকৃতির বাড়ি, জায়গায় জায়গায় কৃত্রিম আলোয় ঘেরা। পাশে একটা বাগান বিলাস গাছ, গোলাপি ফুলগুলো চিকচিক করছে যেন। চোখ সরিয়ে কিছুটা ভিতরে ঢুকলো মনু। পাশে একটা সুইমিং পুল, নীল রঙা পানি। সুইমিং পুলের ডান পাশে গাছগাছালি ঘেরা, বাম পাশে বিশাল বড় লবি। লবিতে টেবিল চেয়ার সাজিয়ে রাখা। মুগ্ধতার ভিড়ে মনে পড়ল তার পাশে নিবৃত নেই। দিক বিদিক শূন্য হয়ে পড়ল মনও। মানুষজন একেবারেই কম। কোথায় যাবে, কি করবে ভেবে পেল না মনও। লবিতে রাখা একটা চেয়ারে বসে রইল কেবল। নিবৃত তাকে একা ফেলে চলে গেল। এই মেয়ে, পরিচিত কণ্ঠে জানে পানি এলো মনুর। সে ভয় পেয়েছিল প্রচুর। নিবৃতের সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমায় রেখে কোথায় চলে গিয়েছিলেন? রিসেপশনে চাবি আনতে গিয়েছিলাম মেয়ে, চলো এবার, আমাদের ঘর দোতলায়। নিবৃতের পিছু পিছু হেঁটে যাচ্ছে মনু। খুবই ইচ্ছে করছিল একটু ঝাঁপড়ে ধরতে, তবে কিসের যেন একটা বাধা। সারি সারি ঘরের সামনে কাঠের বারান্দা, পাশে দোতলায় ওঠার পেঁচানো সিঁড়ি। তা দিয়েই উপরে উঠছে তারা। বিশাল লম্বা বারান্দা দোতলায়। এক কোনায় রুম পড়েছে তাদের। টিলার উপর রিসোর্ট হওয়ায় বারান্দা দিয়ে নিচে তাকালে ভয় লাগে প্রচুর। অন্ধকার হয়ে এসেছে চারপাশে, বিভিন্ন পোকার আওয়াজ ভেসে আসছে। অদ্ভুত, খুবই অদ্ভুত সে ডাক। 3204 রুমের দরজাটা চাবি দিয়ে খুলে নিল নিবৃত। মনু অবাক দৃষ্টিতে দেখছি। অভাবনীয় সুন্দর ঘরটা, সুসজ্জিত করে রাখা সব কিছু। কাচের টানা দেয়াল, দেয়াল না ঠিক, এটা বারান্দায় যাওয়ার দরজা। দরজা সরাতেই বিস্তৃত বারান্দা। কাঠের চেয়ার টেবিল রাখা এক কোণে। বারান্দায় দাঁড়িয়ে গাছগাছালির মিষ্টি স্যাঁতসেঁতে গন্ধ নিচ্ছে মনও। অন্ধকারে জোনাকি পোকাগুলো টিমটেমে আলো ছড়াচ্ছে। কানে ভেসে আসছে হরেক রকম ডাক। শরীরে লাগছে শুদ্ধতার বায়ু। এই মেয়ে, নিবৃত্তের ডাকে ধ্যান ভাঙে মনুর। পিছু ফিরে বলে, কি বারান্দায় মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমার প্রচুর ক্ষুধা লেগেছে, তুমি তো রাস্তায় গোগ্রাসে গিলেছ। মনু তেরে এলো সামনে, কোমরে হাত দিয়ে বলল, আপনি নজর লাগিয়েছেন তাই না? আমার যদি পেট খারাপ করে একদম উল্টাপাল্টা কথা বলবে না।
আপনি বলবেন না উল্টাপাল্টা কথা। আপনাকে খেতে বলি নাই আমি। যাও তো মেয়ে, ফ্রেশ হয়ে এসো। তোমার সাথে ঝগড়া করার মুডে নেই আমি। ইস, আপনার সাথে ঝগড়া করার জন্য আমি কি মরে যাচ্ছি? দেখো মেয়ে, কথা বাড়িও না, বারান্দা থেকে ফেলে দেব। আপনি বললেই হলো, পড়লে আপনাকে নিয়ে পড়ব। স্টুপিড, 5 মিনিট সময় দিলাম, ফ্রেশ হয়ে এসো, নয়তো একাই খেতে চলে যাব। নিচে নেমে লবিতে হেঁটে গেল তারা। লবির পাশ দিয়ে রাস্তা, সে রাস্তার পাশ দিয়ে দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় উঠলে রেস্টুরেন্ট, মানুষজন খুবই কম। একটা টেবিলে বসলো তারা। মেনু কার্ড হাতে নিয়ে মাথায় বাস পড়ল মৌনের। এত দাম, এত দাম খাবারের! আশেপাশে সবাই ফিরে তাকালো তাদের টেবিলে। নিবৃত কপাল কুঁচকে মৌনের হাত থেকে মেনু কার্ড টেনে নিয়ে চোখ রাঙালো। ফিসফিসিয়ে বলল, সারা সিলেটি খাবারের দাম বেশি স্টুপিড, এত জোরে চেঁচাতে হয় না? মানে চুপ, আর কোনো কথা না। মুখটা চুপসে গেল মৌনের। সে কি ভুল কিছু বলেছে? এক গ্লাস লেমন জুসই নাকি 250 টাকা, ভাবা যায়? তাদের গ্রামে এই 250 টাকায় কত কিছু পাওয়া যায়। নিবৃত বিরিয়ানি অর্ডার করেছে, একটা মাটির পাতিলে আটার প্রলেপ দিয়ে ঢাকা বিফ বিরিয়ানি। ওয়েটার এসে খাবার সার্ভ করে দিয়ে গেল। নিবৃত চাকু দিয়ে মাটির হাঁড়ির উপরের আটার প্রলেপটা কেটে নিল। খাবারটা ভালোই খেতে, তবে দামটা তুলনামূলক অনেক বেশি। ঘরে ঢুকে নিবৃত ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। মনও পাশে দাঁড়িয়ে আছে। সে কোথায় ঘুমাবে? এ ঘরে কোনো ডিভান কিংবা সোফা নেই, নিচে থাকাও সম্ভব না। কোনো চেয়ারও নেই, কেবল বারান্দা 2টা চেয়ার আছে। তবে অন্ধকার বাড়ছে ক্রমশ। পোকার ডাক ভয়ানক আকার ধারণ করেছে। গাছগাছালি যেগুলো বিকেলে চিত্রাকর্ষক লাগছিল তা এখন ভুতুড়ে লাগছে। এদিকে ক্লান্তিতে অবসাদে ও শরীর নিতেই আসছে। মনকে বারান্দার দিকে তাকিয়ে গভীর মনোযোগী হতে দেখে নিবৃত বলল, এই মেয়ে, আবারও মূর্তির মতো দাঁড়িয়ে কি ভাবছ? মৌন নিবৃত্তের গলাটা বোধহয় শুনেনি। নিবৃত্ত বিরক্তি নিয়ে আবার বলল, এই মেয়ে, জি, এভাবে দাঁড়িয়ে কেন? কোথায় ঘুমাবো বুঝতে পারছি না। বেডটা তো বড়, তুমি ওই পাশে ঘুমিয়ে পড়ো। কি? এত অবাক হওয়ার কিছু নেই। একদম যেন আমার কাছে যেন ঘেঁষতে না দেখি, একদম বেড থেকে ফেলে দিব তবে। মৌন বিছানার পাশ ঘেঁষে শুয়ে পড়ে বিড়বিড় করে বলল, দেখা যাবে কে কার কাছে ঘেঁষে। কিছু বললে? কিছু না। মধ্যরাতে ঘুমের ঘরে ঠিকই মৌনকে জড়িয়ে ধরল নিবৃত। মৌন মুচকি হাসল কেবল। নিবৃতের চুলগুলোতে আস্তে আস্তে হাত বুলিয়ে বলল, আপনি এমন কেন নিবৃত? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? আপনার রুহানির জায়গা তো আমি চাইনি, কেবল আপনার বুকের বাঁ পাশটায় ধুকপুক ধুকপুক করা যন্ত্রটার অদৃশ্য অংশে একটু ঠাঁই চেয়েছি কেবল। নিবৃত আরও শক্ত করে জড়িয়ে ধরে মৌনকে। ঘুমের সুরে বলল, মৌন শব্দহীন হেসে বলল, কি হুম? নিবৃত মশাই। কোনো জবাব আসে না। একটা দুঃসাহসিক কাজ করে বসে সে। ছোট করে ভালোবাসার পরশটা নিবৃতের কপালে। অতপর একদিনে তাকিয়ে থাকে নিবৃতের মুখটার দিকে। হয়তো তার বাকিটা সময় এভাবে তাকিয়েই কেটে যাবে। কে বলবে এই নিষ্পাপ মুখের অধিকারী লোকটা তার সাথে সারাদিন ঝগড়া করে? সকালের মিষ্টি আলো ছড়িয়ে আছে চারদিকে। পাখির কিচিরমিচির আওয়াজে মুখরিত ধরা। মৌন ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সতেজ নির্মল হাওয়ায় ছেয়ে যাচ্ছে তার দেহ। সবুজের সমারোহে অভাবনীয় মায়া। নাম না জানা অজস্র পাখির ডাকে এক অনন্য ভালো লাগা। এই মেয়ে। পেছনে ফিরে মৌন। সদ্য ঘুম থেকে জাগ্রত হাওয়ায় ফুলে আছে তার চোখ। এলোমেলো চুল হাওয়ায় উঠছে। কি যেন এক মায়া এই হলদে সাদা মুখটায়। চোখটা যেন কি পাওয়ার আকুতি। নিবৃত চোখ সরিয়ে নেয়। মন মস্তিষ্কের এক বিস্তৃত টানাপোড়েনে আছে সে। এই এক গভীর অতল। চোরাবালি নদীটা পা ডুবিয়ে দিচ্ছে যেন, তবে নিজেকে বাঁচাতে ইচ্ছা করছে না। দিক কি দিক হাতড়ে বাঁচতে ইচ্ছে করছে না। খুব করে ডুবতে ইচ্ছে করছে চোরাবালির অতলে। নিবৃত একধানে তাকিয়ে থাকে কেবল। মাথা ব্যথা করে তার। মন মস্তিষ্কের এ কেমন লড়াই, এ কেমন দ্বন্দ্ব। মাথা চেপে ধরে পিছু ফিরে এসে শক্ত কণ্ঠে বলে, এই মেয়ে, জলদি ফ্রেশ হয়ে নাও। অতঃপর ঘরের ভিতরে ঢুকে যায়। এ কি নিবৃত না কোনো শক্ত খোলস, যার ভেতরটা নরম। শক্তহীন মানসিক লড়াইয়ে ক্লান্ত নিবৃত, ভীষণ ক্লান্ত। ব্রেকফাস্টে রুটি, ফ্রায়েড রাইস, চিকেন ফ্রাই আর কন্টিনেন্টাল স্যুপ। যদিও স্যুপটা বিদঘুটে খেতে, তাই মনও মুখেও তুলেনি। নিবৃত কপাল কুঁচকে মেয়েটার কার্যকলাপ দেখছি। কন্টিনেন্টাল স্যুপ পছন্দ না? ব্রেকফাস্ট করে বাইরে বের হলো তারা। রিসোর্টের বাম দিকে বিশাল কৃত্রিম মাটির রাস্তা। আশেপাশে গাছগাছালির অভয়ারণ্য। সবুজে ঘেরা চারিদিক। বাঁশ গাছের হিড়িক পড়েছে যেন। চাপালিশ কাঠের কয়েকটা গাছ আপন মনে দাঁড়িয়ে আছে। তাদের বড়ই শান্তি এখানে। হালকা গোলাপি 3 পিস পরনে মেয়েটার মুখের হাসির ঝিলিকে স্তব্ধ হচ্ছে কারো হৃদয়। মৌন পাশে মাইক ফুল দেখে দৌড়ে গেল।
নিবৃত্ত অবাক হয়। কখনো একেবারে মেয়েটার ম্যাচুরিটি উতলে ওঠে, কখনো বা আচরণ হয় শিশুর মতো। এই মেয়েটা এমন দুমুখ কেন? তার আসল রূপ ধরা যে বড্ড কঠিন। এভাবে দৌড়াচ্ছ কেন মেয়ে? ফুল কি পালিয়ে যাচ্ছে? আপনার সমস্যা কি? হাত পা ভেঙে কোলে চড়ার ফন্দি? আমি দরকার হলে ভাঙা হাত পা নিয়ে হামাগুড়ি দিয়ে আসব আপনার কোলে চড়ার চেয়ে, তা অনেক ভালো। তোমার কি মুখে মধু দেয় নাই জন্মের সময়? আমার মাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। কল দিই? স্টুপিড। অপরদিকে তাকে মৃদু হাসে মনু। নিবৃত্তকে জ্বালাতে তার বেশ লাগে। খয়েরি রঙের টি শার্ট আর কালো ট্রাউজার পরিহিত লোকটাকে জ্বালাতে অন্যরকম তৃপ্তি পায় মনু। একটা মাইক ফুল ছিঁড়ে নিজের কানে গুজে মনু। এটা তার একটা অভ্যাস কিংবা বদভ্যাস। ফুলেরা তো গাছেই সুন্দর, তবে একটু নিয়ম ভাঙলে ক্ষতি কি? 5 মিনিট হাঁটার পর নজরে এলো একটা সবুজ রঙা বিস্তীর্ণ নদী। মনু অবাক হয়ে তাকিয়ে রইল। নিবৃত্তকে জিজ্ঞেস করলো, এই যে? নিবৃত্ত সেদিকে খেয়াল নেই। নদীর পাশে ঘাসে ছায়া মাঠ, তাতে রাখা 4 চালিত এটিভি ছোট ছোট গাড়ি। নিবৃত্তের বেশ পছন্দ এই গাড়িতে চড়া। এই মেয়ে, চেঁচাচ্ছ কেন তুমি? এই নদীর নাম কি? এটা লাল খাল, অনেকে সারি নদীও বলে। এটা আবার কেমন নাম? আমি কি জানি? যে রাখছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। এসব বাদ, চলুন বোটে চড়ি। বোটে পরে আগে এটিভি গাড়িতে চড়বো আমি। এটা আবার কি? নিবৃত্ত আঙ্গুল উঁচিয়ে দেখালো। ওই যে চতুর্ভুজাকৃতির গাড়িগুলো দেখছো, এগুলো। আপনি কি বাচ্চাদের গাড়িতে চড়বেন? চিন্তিত দেখালো মনুর মুখ। লোকটা কি তবে সত্যিই পাগল হয়ে গেল? স্টুপিড, এসবে বড়রা ওঠে। ও, এসব বাচ্চাদের গাড়িতে নাকি বড়রাও ওঠে? কত রং দেখতে হবে দুনিয়ায়। মনও ফুস করে দীর্ঘশ্বাস ছাড়ে। নিবৃত্ত বাচ্চাদের মতো দৌড়ে গেল গাড়ির কাছে। 350 টাকা দিয়ে ভাড়া নিয়ে এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেরিয়েছে। মনুকেও ধাওয়া করেছিল, তাই মনু লালা খালের ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা মাথার তার ছিঁড়ে যে পাগল হয়ে গেছে মনু নিশ্চিত। গা জ্বালানো হাসি দিয়ে মনুর কাছে এলো নিবৃত্ত। প্রথমে এক দফা হেসে নিল সে। যদিও মনু দেখাচ্ছে তার অনেক রাগ লাগছে, তবে এটা ভুল। এমন হাসি দেখার জন্য সে সব কিছু করতে প্রস্তুত। সব হয়েছে নাকি আরও দাঁত দেখাবেন? তুমি কি ভীতু? আমি তো তোমাকে রণচণ্ডী ভাবতাম। আপনি একটা বদলোক। আমি জানি। নতুন কিছু বলুন। বাহ, আমার উক্তি আমাকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। লালা খাল কিংবা সারি নদীর ঘাটে বাদা সাদা নীল লাল মিশেলে বোটগুলো, অপূর্ব সে দৃশ্য। তাকিয়ে থাকতে ইচ্ছে করে কেবল। প্রকৃতি এত মুগ্ধকর কেন? বোটে চড়ে বসলো দুজনে। আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে বোটটি। একজন ব্যক্তি বোটে তত্ত্বাবধানে ব্যস্ত। মনও হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে সবুজ রঙা পানি। কি অদ্ভুত! বিশাল বড় নদীর পানির রং সবুজ, একেবারে স্বচ্ছ পানি। দূরে এক পাশে দেখা যায় জয়ন্তীপুরের পাহাড়ের চূড়া, অপর পাশে দূরান্তে দেখা মিলে ভারতের পাহাড়ের। এই যে শুনছেন, কি ওই যে দূরের পাহাড়গুলো কি ভারতের? হ্যাঁ। চকচক করে ওঠে মনের চোখ। কতটা চিত্তাকর্ষক অনুভূতি। চোখের সামনে অন্য দেশের সীমানা, সে তার দেশের সীমানায়, অথচ একটু নদী পেরোলেই অন্য দেশ, অন্য রাজ্য। শো শো ঠান্ডা বাতাস বইছে, রোদ নেই তেমন। মনুর ছেড়ে রাখা চুলগুলো হাওয়ায় উড়ে নিবৃত্তের চোখে মুখে আসছে। নিবৃত্ত শত চেষ্টা করে বিরক্ত হতে পারছে না। মাতাল করা সুবাসে মতোয়ারা হচ্ছে কেবল। সবুজ রঙের চূড়ার উপর সাদা রঙের মেঘের পাহাড়, সুবিশাল তার দৈর্ঘ্য। তাকিয়ে দেখতে ইচ্ছে করে কেবল। সাদা সবুজ নীলের অসাধারণ খেলা। সময়টা প্রায় দুপুর গড়িয়ে বিকেল ছুঁই। বকের দল উড়ে বেড়াচ্ছে আকাশে। কখনো লালা খাল থেকে ঠোকরে মুখে তুলে নিচ্ছে নিজেদের আহার্য। লালা খানের বাম পাশে একটা চা বাগানে নামানো হলো তাদের। সাদা রাজ হাঁসের দল খেলা করছে ঘাটে। বোটে তত্ত্বাবধানে থাকা লোকটি ফোকলা হেসে বললেন, বাবু, আপনার বিবিরে নিয়ে ঘুরে আসেন, অনেক সুন্দর জায়গা। ধন্যবাদ চাচা। মনুকে নিয়ে নেমে পড়ল নিবৃত্ত। মানুষজন অনেক কম, অনেকটা জনশূন্য দ্বীপ। সবুজে সবুজময় গোটা স্থানটা। কানে ভেসে তক্ষণের ডাক। হাঁটতে হাঁটতে গহীনে প্রবেশ করে তারা। বিকেল হয়ে এসেছে। একটা টিলার মতো জায়গায় সবুজ চা বাগান। ছোটোখাটো চা পাতাগুলো যেন এক একটা সবুজ মুক্ত। মনুর যদিও ভয় লাগছিল, তবে চা বাগানের সৌন্দর্যে সে মুগ্ধ। এ যেন লালাখালের অপর রূপ। যতদূর চোখ যায় কেবল চা বাগান, থোকায় থোকায় পাতা বিস্তৃত, ঢেউ খেলানো সমুদ্র যেন।
প্রকৃতি দেখার ধ্যানে মনও প্রবেশ করল গহীন থেকে গহীনে। নীরবতার চারপাশে হঠাৎ পাশ ফিরে দেখে নিবৃত নেই। মনও ভয় পেয়ে গুটিয়ে যায় যেন। মাথায় টেনে দেয় তার হালকা গোলাপি ওড়না। তক্ষকের ডাক ক্রমশ বেড়েই চলেছে। মনের গলা শুকিয়ে কাট, চিৎকারও করতে পারছে না সে। এদিকে কেউটে সাপের ফোনা তোলা আওয়াজ আসছে, বোধহয় ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। গাঢ় হচ্ছে ডাক। মনও দৌড়ে চিৎকার করে, নিবৃত কোথায় আপনি? নিবৃত! ঘুরে ফিরে মনে হয় সে এক জায়গাতেই আসছে। মন হতবিহ্বল হয়ে পড়ে। কেউটো সাপের হাতে পড়া মানে নির্ঘাত মৃত্যু। মনও আবারও গলা ফাটিয়ে আর্তনাদ ভরা চিৎকার করে। এদিকে দিকবিদিক শূন্য হয়ে মৌনকে খুঁজে যাচ্ছে নিবৃত। কোথায় গেল মেয়েটা? আকাশের অবস্থা ভালো না, ঝপাঝপ বৃষ্টি পড়তে পারে যে কোনো সময়। অন্ধকার হয়ে এসেছে চারপাশে। ঝোপঝাড়ের আড়ালে কোথায় মেয়েটা? বন্য পোকার দলের ডাক বাড়ছে দ্রুত গতিতে। হাওয়া বইছে। নিবৃত চিৎকার করে ডাকে, মৌন, কোথায় তুমি? মৌন! কোনো সাড়া নেই। দ্বীপটা খুবই ছোট, তবে অন্ধকার হয়ে যাওয়ায় এবং গাছগাছালি ঠাসা হওয়ায় কোনো কিছুই স্পষ্ট নয়। হাওয়ার তোপে কোনো আওয়াজ আসছে না কানে। নেটওয়ার্কের কারণে কর্তৃপক্ষের সাথেও কথা বলতে পারছে না নিবৃত। হঠাৎ পরিচিত কণ্ঠে সেদিকে ছুটে গেল মৌন। ঝড় শুরু হয়েছে, বাতাস বইছে ক্রমশ, বৃষ্টির বেগ বেশি। পেছন থেকে নিবৃতকে ঝাপটে ধরল মৌন। শরীর তার ঠকঠক করে কাঁপছে। হঠাৎ মেয়েটা ঝাপটে ধরায় থমকে যায় নিবৃত। অশান্ত বুকটা শান্ত হয় তার। পিছু ফিরে মৌনকে জড়িয়ে ধরে সে। মৌন ফুপিয়ে কাঁদছে। মৌন চোখের পানি মুছে নিজের সাথে জড়িয়ে রাখে অনেকটা সময়। বাবু, আপনার বিবিরে লয়ে চলেন, আবহাওয়ার অবস্থা ভালো না। বোটে তত্ত্বাবধানে থাকা লোকটার ডাকে মৌনকে ছেড়ে দেয় নিবৃত। লজ্জাও পায় খানিকটা। অতঃপর এক প্রকার যুদ্ধ করে তারা ফিরে আসে লালাখালের ঘাটে। এই লালাখালের সবুজ পানিগুলো বিকেলেও ছিল কতটা শান্ত নির্মল, অথচ এখন হাওয়ার তোপে তার রূপ ভয়ঙ্কর। লালাখালের ঘাটে রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন দাঁড়িয়ে। তারা মনোনিবৃতকে সাহায্যের জন্য এসেছিল, কারণ তাদের রিসোর্টে ফিরে যাওয়ার কথা ছিল বিকেল 5টায়, আর এখন বাজে 8টা। উদ্ধারকর্মীরা হাওয়ায় তোপেও এগোতে পারছিল না। লালাখালের ভয়ঙ্করী তাণ্ডবে তটস্থ সবাই। ভিজে জুবুথুবু হয়ে রিসোর্টে ফিরেছে মৌন নিবৃত। মৌন যেন একেবারে চুপসে গেছে। তার হাস্যোজ্জ্বল মুখটা পাণ্ডুর হয়ে আছে। আজ মৃত্যুর অনেকটা কাছ থেকে বেঁচে ফিরেছে সে। নিবৃত পুরোটা সময় আগলে রেখেছিল মৌনকে, যেন ছেড়ে দিলে পাখি নির্ছাড়া হয়ে যাবে, উড়ে যাবে দূরে, বহু দূরে। এতটা শক্ত ছিল তার হাতের বাঁধন। মৌন কেবল হাতের বন্ধনের দিকে একধানে তাকিয়েছিল। এটা কি নিবৃত নাকি অন্য কেউ? রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছে দুজনে। খাবারও অর্ডার করে খেয়েছে, রুমে নেই। কারো মুখে কোনো কথা নেই। এই নিস্তব্ধতা যেন বলে দেয় প্রগাঢ়তা। কখনো কখনো স্তব্ধতার ভিতরেও লুকিয়ে থাকে হাজার হাজার কথামালা। নিবৃতের মাথা ব্যথা করছে প্রচণ্ড। বিছানায় আধশোয়া হয়ে শুয়ে মাথা চেপে ধরল সে। কি হয়েছে আপনার? কোনো কথা বলল না নিবৃত, কেবল মাথা চেপে ধরে বসে রইল। এই মাথা ব্যথা তার জ্বর আসার পূর্বাভাস। নিবৃত বিষয়টা জানে। রুমে রাখা ফার্স্ট এড বক্স হাতড়ে একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ল সে। মৌন নিবৃতের কাজ দেখছে, বারবার প্রশ্ন করছে। নিবৃত তাকে ফিরিয়ে দিচ্ছে উপেক্ষা। অবহেলার অপমানে পাশ ফিরে শুয়ে পড়ে মৌন। চোখের কোনা বেয়ে জলগুলো গড়িয়ে পড়ে তার। এমন করছে কেন নিবৃত? মাঝামাঝি রাতে মৌনকে জড়িয়ে ধরে নিবৃত। মৌন যদিও রাগ করেছিল, তবে নিবৃতের কপালে হাত দিয়ে বুঝতে পারে প্রচুর জ্বর। ঘাবড়ে যায় মৌন। নিবৃত আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। বিড়বিড় করে, আমার তোমাকে চাই, যে কোনো মূল্যে চাই। কাকে চাই? তোমাকে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। মনোভাবে হয়তো রুহানের কথা বলছে, তবে একটু কি গভীর চিন্তা করতে পারতো না মৌন? নিবৃত যে কারো নাম উল্লেখ করেনি। জ্বরের ঘরে নিবৃত দ্বিতীয়বার চায় মৌনকে। মনও নিজেকে সঁপে দেয়। এই লোকটার ডাকে সে সাড়া দিতে বাধ্য। আজকের ভালোবাসা অন্যরকম ছোঁয়া ছিল। মৌনের মনে হলো এটা শুধু তার ভাগের ভালোবাসা। নিবৃত খুবই আবেশে আদর করেছে তাকে। এখানে রুহানির ভাগের ভালোবাসা ছিল না। সকালের আবহাওয়াটা অসম্ভব সুন্দর। গতরাতে ঝড় বৃষ্টির ফলে ধরণী হয়ে উঠেছে স্বচ্ছ। ভেজা মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ, স্বচ্ছ স্নিগ্ধ হাওয়া, পরিষ্কার আকাশে মেঘেদের দল ছোটাছুটি করছে। মৌন ভিজা চুলগুলো ছেড়ে আকাশে মেঘেদের খেলা দেখছে। কখনো তারা ছুটছে, আবার কখনো স্থির হয়ে থাকছে। কি স্বাধীন মুক্ত তাদের জীবন। সকালে নিবৃতের কপালে হাত দিয়ে দেখেছিল মৌন জ্বর অনেকটাই কমে গেছে। এই মেয়ে, নিবৃতের ডাকে মৌন সামনে তাকিয়ে বলল, আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আসলে কি থেকে কি হয়ে গেল, কাল রাতের জন্য আমি ক্ষমা চাচ্ছি।
তাচ্ছিলের হাসি দেয় মৌন। সে হয়তো জানতো এমন কিছুই হবে। নিবৃত আর নিবৃতের ভালোবাসা উভয়ই গভীর কুহক। তাদের মায়াজাল বোঝা বড্ড দায়। কখনো মনে হয় মন প্রাণ উজাড় করে ভালোবাসছে, কখনো বা মনে হয় ভাবনা ভুল। মৌনও মনে মনে বলে, আমি আপনাকে কবে বুঝতে পারবো নিবৃত? এমন কিছু করবেন না যেন আমি আপনার ভালোবাসা বোঝা সত্ত্বেও আপনাকে দূরে ছেড়ে চলে যাই। আপনিও জ্বলবেন আর আমিও জ্বলব নিবৃত। মুখে বলে, আপনি মানেন আর না মানেন, আমি আপনার স্ত্রী। 3 কবুল পরেই আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে। এভাবে বলে দয়া করে আমাকে ছোট করবেন না। নিবৃত আমতা আমতা করে কথা খুঁজে পায় না। তার নিজের জালে সে নিজেই জড়িয়ে। কি করছে, কি ভাবছে, কি বলছে সে জানে না। দ্বিধাদ্বন্দ্বের সাগরে পড়ে আছে সে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। রুহানির সাথে কি সে অন্যায় করে ফেলল? ব্রেকফাস্টে রুটি, চিকেন চাইনিজ, সিজলিং আর ক্যাশনার স্যালাড খেয়েছে দুজনে। আগামীকাল ফিরে যাওয়ার কথা। আজও এখানে শেষ দিন। চলো ঘুরে আসি। যাবে নাকি এখনও ভয় লাগছে? নিবৃতের নরম গলায় মনও থমকে যায়। এতটা রূপ দেখালে মনও কিভাবে আসল রূপ বুঝবে? আমি ভয় পাই না। তাই? তা কে যেন কালকে আমাকে ঝাপটে ধরে ছিচকাদুনের মতো নাকের পানি আর চোখের পানি এক করেছে। এই মেয়ে, সত্যি করে বলো তো, আমার প্রিয় খয়েরি টি শার্টে তুমি নাক মুছুনি তো? দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি মোটেও নাক মুছিনি। নিবৃত পাশে তাকিয়ে হাসে। রাগলে মেয়েটার নাকটা লাল হয়ে যায় কেন? তুমি একটা টমেটো। কি? এটা আবার কেমন কথা? টমেটো বললাম ভালো লাগে নাই? আচ্ছা যাও, তুমি একটা বোম্বাই মরিচ। খুশি? মনো দাঁত কিরমিরিয়ে তাকিয়ে আছে। এই লোকটা তো আচ্ছা বদ। কতক্ষণ রিসোর্টটা ঘুরে দেখলো তারা। রিসোর্টের বারান্দা দিয়ে হাঁটতে বেশ লাগে। চারদিকে কেবল সবুজ আর সবুজ। রিসোর্টটা খুবই সুন্দর পরিপাটি। অতঃপর নিবৃতের সাথে গ্যারেজের দিকে এগিয়ে যাচ্ছে মৌন, মুখটা কিঞ্চিত ফোলানো। এই তো 10 মিনিট আগে এই মেয়ে। কি? তোমাকে লাল কালো ড্রেসে পুরো মুরগির মতো লাগছে। ওই যে থাকে না দেশি মুরগিগুলো, সারাদিন গলা ছেড়ে ডেকে বেড়ায় যে, ঠিক ওই রকম। আর আপনাকে আপনাকে পুরো অ্যানাকন্ডার মতো লাগছে। স্টুপিড। মনোর মনটা খারাপ। এত সুন্দর লাল কালো মিশেলে 3 পিস পরেছে, সেজেছে, আর তাকে নাকি মুরগির মতো লাগছে। তার ছিঁড়া কোথাকার। গ্যারেজ থেকে টয়োটা গাড়িটা বের করলো নিবৃত। দরজা খুলে ভেতর গিয়ে বসেছে সে। মনও বাইরে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, গাড়িতে উঠবে নাকি রেখেই চলে যাব? কোথায় যাচ্ছি আমরা? জাফলং যাব। দেখি ডাউকি নদীতে চুবিয়ে তোমাকে মুরগি থেকে মানুষ করা যায় কি না। বলেই গা জ্বালানো হাসি দিল নিবৃত। মৌনও রেগে গলা উঁচিয়ে বলল, দেখুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন। যাব না আমি আপনার সাথে। না গেলে কি করা? আমি একলাই ঘুরে আসি। গাড়ি নিয়ে সামনে চলে যাচ্ছে নিবৃত। মনও হাঁ করে তাকিয়ে আছে। এ কার পাল্লায় পড়ল সে? কিছু দূর যাওয়ার পর গাড়ি থামালো নিবৃত। দরজা খুলে মাথা বের করে বলল, কেউ চাইলে আসতে পারে। মনও দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। হাঁপিয়ে গেছে বেচারি। এদিকে নিবৃত মিটিমিটি হাসছে। আপনি একটা অসহ্যকর লোক, আমি জানি। নতুন কিছু বলুন। মনও হাঁ করে তাকিয়ে থাকে। এমন অদ্ভুত লোক সে জীবনে দুটো দেখেনি। গাড়ি চলছে সাই সাই করে। পাশে সারি নদী। নির্মল বাতাসে ছন্দে ছন্দে মাতোয়ারা হচ্ছে দুটো মন। ব্রিজের উপর দিয়ে চলছে গাড়ি। ব্রিজের নিচে স্বচ্ছ জলধারা। এটা মূলত সিলেট জাফলং রোড। পাশে ওই তো দূরে পাহাড় আর পাহাড়। এগুলো ভারতের পাহাড়। শুধু চূড়া নয়, সম্পূর্ণ সবিস্তীর্ণ গিরিরাজের দল। আকাশের নীলচে রঙে অভাবনীয় মোহনীয় সৌন্দর্য। মনও গাড়ির জানালা দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। মন খুলে সুর মেলে ঠোঁট দুটো প্রসারিত করে একধানে বাইরে তাকিয়ে সুরের ধারা ছড়িয়ে দিল মনও। বাইরে তাকিয়ে আপন মনে গাইছে সে। চলো রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কমপ্লেট। আহা, উত্তাপ কত সুন্দর। তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুপটাপ জিয়া নস্টাল। মিঠে কুয়াশায় ভেজা আসতিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তা সাজি ট্রাম লাইন। প্রিয় বন্ধুর পাড়া নিঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায়। মুখে যা খুশি বলুক রাত্রির, শুধু চোখ থেকে চোখে দীক্ষায়। পায়ে ঘুম যায় একা ফুটপাত। ওরে জোছনায় মোড়া প্লাস্টিক। পায়ে ঘুম যায় একা ফুটপাত। ওরে জ্যোৎস্নায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজি ট্রাম লাইন। পোষা বালিশের নিচে পথঘাট। যারা সস্তায় ঘুম কিনত তারা কবে ছেড়ে গেছে বন্দর। আমি পাল্টে নিয়েছি রিংটোন। তবু বারবার তোকে ডাক দিই।
এ কি উপহার নাকি শাস্তি? তবু বারবার তোকে ডাক দিই, এ কি উপহার নাকি শাস্তি? আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজি ট্রামলাইন, আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর! তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুপটাপ জিয়া নস্টাল। মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজি ট্রামলাইন। নিবৃত সারাটার সময় মন দিয়ে গানটা শুনছিল। তার মনে হচ্ছে প্রত্যেকটা শব্দ তার জন্যে গাওয়া। কি অদ্ভুত ভাবনা! তুমি তো খুব ভালো গান করো। বাহ বাহ, আজ আমার প্রশংসা করলেন যে? তোমার না, তোমার গানের। স্টুপিড। প্রশংসাও করবে আবার ঘুরিয়ে পেঁচিয়ে। বুঝতে পারলে জিজ্ঞেস করো কেন? আমার ইচ্ছে একেবারে পিয়াইন নদীর অতলে চুবিয়ে আনব। তখন দেখব থাকে কিনা তোমার ইচ্ছে। মনোবিরক্তিতে অন্যদিকে তাকালো। এই লোকের সাথে কথা মানে ঝগড়া। দুই পাশে ধান ক্ষেত দেখা যাচ্ছে। শো শো বাতাসে ধান ক্ষেতের গাছগুলো এপাশ ওপাশ হচ্ছে। কিছু দূর যাওয়ার পর ঝর্ণার দেখা মিলল। কি অভূতপূর্ব পাহাড়ের গা হতে নির্প্লাবিত হওয়ার দৃশ্য। গাড়ি থামল তামাবিল 0 পয়েন্টের কাছে। জাফলং হতে 5 কিলোমিটার পূর্বে তামাবিল 0 পয়েন্ট। এটি মূলত সিলেট ও ভারতের শিলংয়ের রাস্তার মধ্যকার চৌকি। গাড়ি থেকে নেমে জায়গাটা ঘুরে দেখল দুজনে। আশেপাশে অনেক মানুষ মন উচ্ছ্বাসের সাথে দেখছে। মাঝে ফোনে কথা হলো বাড়ির মানুষদের সাথে, মিটির সাথে। জাফলং সৌন্দর্যের লীলাভূমি। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই লীলাভূমি। পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং তামাবিল লালখান অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলবঙ্গ। গাড়ি থেকে নেমে পাশের বিস্তর মাঠে দাঁড়িয়ে অপূর্ব দৃশ্য উপভোগ করছে দুজনে। বালিময় আস্তরণ পেরিয়ে নদী, অপর পাশে ভারতের পাহাড়, পাথর আর স্বচ্ছ পানির অভূতপূর্ব নয়নাভিরাম। মনকে এত জোর করেও পানিতে নামাতে পারল না নিবৃত। বেচারির মনে ভয় যদি নিবৃত তাকে সত্যিই পানিতে চুবায়। এই লোকের মাথার তার ছিঁড়া, কোনো বিশ্বাস নাই এর। নিবৃত বিরক্তি নিয়ে বলল, এই মেয়ে আসো, পানিতে পা ভিজিয়ে চলে যেও। না, আশ্চর্য, তোমাকে কি আমি সত্যিই পানিতে চুবাবো নাকি? আমি কি জানি, আপনি ভালো জানেন। তুমি তো বড্ড বিরক্ত করছো আমায়। চলো বলছি। না না, আমি যাব না। তো থাকো, যত্ত সব। নিবৃত নিজেই পানিতে পা ভেজালো। মৌন আরও চোখে সাদা শার্ট ডেনিম প্যান্ট পরিহিত লোকটাকে অবলোকন করছে। প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে পানিতে পা ভেজাচ্ছে নিবৃত। প্রিয়জন পাশে আছে বলেই পূর্ণভাবে জাফলং উপভোগ করতে পারছে মৌন। আরও কত মানুষ, সবাই সবার প্রিয়জনের সাথে এসেছে। হাতে হাত রেখে পানিতে ভিজছে, ঘুরে বেড়াচ্ছে। কত আনন্দ, কত উচ্ছ্বাস চারপাশে। আপু, এই পাথরটা কিনবেন? একটা ছোট ছেলের কথায় পেছনে ফিরে মৌন। ছেলেটা মায়াবী হেসে একটা রঙিন পাথর এগিয়ে দিয়ে বলে, নিবেন আপু? মৌনর মায়া হয়, তবে তার ব্যাগ সাথে আনেনি। ছেলেটা মৌনকে চুপ থাকতে দেখে চলে যেতে নেয়, কারণ চুপ থাকার অর্থ সে ধরে নেয় মৌন পাথর কিনবে না। এই দাঁড়াও। ছেলেটা উচ্ছ্বসিত হয়ে পেছনে ফিরে বলে, নিবেন আপু একটা পাথর? 10 টাকা। মৌন নিবৃতকে ডাক দেয়। মৌন ডাকে এগিয়ে আসে নিবৃত। কি হয়েছে? আমাকে 100 টাকা দিতে পারবেন? আমি ব্যাগ নিয়ে আসিনি, গাড়িতে উঠলে দিয়ে দিব। আমি কি বলেছি আমাকে টাকা ফেরত দিতে হবে? স্টুপিড। না মানে, কেন চাই? ছোট ছেলেটিকে দেখিয়ে বলল, ওকে দিব। ছেলেটির দিকে তাকালো নিবৃত। ফুটফুটে প্রাণবন্ত একটা ছেলে, 2 হাত ভর্তি পাথর। ভাইয়া, একটা পাথর কিনবেন? নিবৃত নরম কণ্ঠে বলল, নাম কি তোমার? অতুল। অতুল, তুমি কি জানো এভাবে জাফলংয়ের পাথর বিক্রি একটা অপরাধ? এতে তোমার সাজাও হতে পারে। ছেলেটি ঘাবড়ে গিয়ে বলে, কেন ভাইয়া? জাফলং আমাদের রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ। এই যে তুমি নদী থেকে পাথর কুড়িয়ে বিক্রি করো, একবার ভেবে দেখো তো, একসময় সব পাথর ফুরিয়ে গেলে কি হবে? কি হবে ভাইয়া? প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে। তখন দেখা যাবে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে জাফলংয়ের পাথর, তবে জাফলংই পাথর নেই। আমি কি বলছি বুঝতে পারছো অতুল? জি ভাইয়া, আসলে পারিবারিক অবস্থার কারণে আমি এই কাজে নেমেছি। তোমার ব্যাপারটা বুঝতে পারছি, তবে তোমার কারণে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হোক তা তুমি চাও? না ভাইয়া, আমি আর পাথর বিক্রি করব না, মাথা নিচু করে বলে অতুল। নিবৃত হেসে বলে, তুমি তো খুব সুন্দর বাংলা বলো। সাধারণত তোমার বয়সী জাফলংয়ের ছেলেদের এত সুন্দর বাংলা বলতে আগে দেখিনি। মৌন পাশে দাঁড়িয়ে সব শুনছে।
এই কোন নিবৃত? আমরা আগে ঢাকা থাকতাম ভাইয়া। আমার আব্বু হাই স্কুলের শিক্ষক ছিলেন, তবে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মা খরচ সামলাতে না পেরে সিলেট দাদুবাড়ি চলে আসে। এখানেও সম্পত্তি নিয়ে ঝামেলা। মা কাপড় সেলাই করে সংসার চালান। মনের খুবই খারাপ লাগছে। এত ছোট একটা ছেলে, অথচ কত কষ্ট তার। পড়াশোনা করো তুমি? না ভাইয়া, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছিলাম, পরে আর পড়া হয়নি। নিবৃত্ত 1000 টাকার নোট বের করে দিতে চাইল অতুলকে। আমি এটা নিতে পারবো না ভাইয়া, মা আমাকে বকবে। বড় ভাই দিচ্ছে, নাও। নিবৃত্ত জোর করে অতুলের হাতে টাকাটা গুঁজে দিল। মুচকি হেসে বলল, তোমার মায়ের ফোন নাম্বারটা দাও তো অতুল। কেন ভাইয়া, পড়তে চাও তুমি? হ্যাঁ। তোমার এই ভাইয়া যদি তোমার পড়াশোনার দায়িত্ব নেয়, পড়বে তো? কিন্তু কোনো কিন্তু নয় অতুল। অতুলের থেকে ফোন নাম্বার নিয়ে তার মায়ের সাথে কথা বলে নিবৃত্ত। যদিও তিনি প্রথমে মানা করেছিলেন, তবে ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে রাজি হয়েছেন। অতুলের থেকে বিদায় নিয়ে তারা রওনা দেয় জৈন্তাপুর রিসোর্টে। অতুল একধানে গাড়িটা যাওয়ার পানে তাকিয়ে থাকে। এই জাফলংয়ে কত মানুষ এসেছে, কত মানুষ তার সাথে খারাপ আচরণ করেছে, তবে আজকের মতো এমন দেবদূতের মতো কেউ আসেনি, কেউ না। চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। অতুল মন ভরে দোয়া করে। মনও অবাক চোখে সে কখন থেকে নিবৃতকে দেখছে। নিবৃত বিরক্ত হয়ে গাড়ি থামিয়ে একদম মনের মুখের কাছে চলে এলো। ঘটনার আকস্মিকতায় মনও হতভম্ব। দেখো, ভালো করে দেখো। আরও দেখতে চাও? আপনি এমন করছেন কেন? দূরে যান। নিবৃত দূরে সরে বলে, আমি সুন্দর, আমি জানি। এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে নজর লাগাতে হবে না। আমি আপনাকে ভালো ভেবেছিলাম, তবে না, আমার ধারণা ভুল। আপনি একটা বদলোক। তাই তুমি আজ জানতে পারলে? খুবই ভারাক্রান্ত হলাম শুনি। আমার কি কান্না করা উচিত? আপনি আসলেই ফালতু। নিবৃত মিটিমিটি হেসে গাড়ি চালনায় মন দিল। মনও বাইরে তাকিয়ে রাগে গজগজ করছে। একটু আগেও নিবৃতকে সে ভালো ভেবেছিল। কতটা ভুল ছিল সে। এই লোক ভালো হবার নয়। জৈন্তা হিল রিসোর্ট জায়গাটা খুবই মনোমুগ্ধকর। বিশাল বড় 2টা রিসোর্ট পাশাপাশি। দেয়ালগুলো সাদা রঙা, উপরে লাল রঙের চাল, সামনে কাঁচা আবৃত। সত্যি দেখার মতো রিসোর্ট। মাঠের এক কোণে অবস্থান তাদের। সুবিস্তীর্ণ মাঠে যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ ঘাস, চারদিকে পাহাড়ে ঘেরা। গাড়ি থেকে নেমে মনও উৎফুল্ল হয়ে বলে, এখানে যদি সারা জীবন থাকতে পারতাম। বেশি না, কয়েক কোটি টাকা লাগবে। মানে এই রিসোর্টে এক রাত থাকতে 5000 প্রয়োজন। আর তুমি সারা জীবন থাকতে চাইলে তো কোটি টাকাই প্রয়োজন, তাই না? আমি কি সত্যি সত্যি থাকবো নাকি? এটা তো এখানে সৌন্দর্য দেখে বললাম। আপনি এত পেঁচান কেন? আমি লজিক ছাড়া কথা পছন্দ করি না। নিবৃতের কথায় মন অন্যদিকে ফিরে ভেঙচি কাটল। বিড়বিড় করে বলল, তার ছেঁড়া মানুষের আবার লজিক? এই কি বললে তুমি? কিছু না। কিছু না বললেই ভালো। মাঠে দাঁড়িয়ে তর্ক করার পর মনও বলল, হয়েছে নাকি আরও বাকি আছে? চলেন রিসোর্টের ভিতরে ঘুরে আসি। এখানে কি ভিতরে ঢুকে চেয়ার টেবিল দেখার জন্য আসছি নাকি? স্টুপিড। তাহলে কেন আসছেন? নিবৃত্ত বিরক্ত হলো খানিকটা। এই মেয়ের কি কোনো জায়গা সম্পর্কেই ধারণা নেই? বাংলাদেশ লাস্ট হাউস দেখতে যাব। তাই? চলুন। কথা বলে দেরি করছেন কেন? অবাক হয় নিবৃত। এতক্ষণ নিজেই তো ঝগড়া করলো তার সাথে, আর এখন বলছে সে দেরি করছে। জৈন্তাহের রিসোর্টের মাঠের পাশ দিয়ে মাটির আঁকা বাঁকা রাস্তা। মৌন নিবৃত হেঁটে চলেছে। যদিও মনের খুবই ইচ্ছে করছিল নিবৃতের হাতটা ধরতে, তবে কিসের যেন বাধা। দুই পাশে হরেক রকম গাছপালা, পাখির কুজনে মুখরিত চারপাশ। হঠাৎই মনের ডান হাতটা আঁকড়ে ধরেছে নিবৃত। স্বাভাবিকভাবে সামনে হেঁটে যাচ্ছে সে, ঠিক থাকতে পারছে না মনও। অবাক হয়ে তাকিয়ে আছে হাতের বন্ধনটার দিকে। এত দৃঢ় কেন এই বন্ধন? এই বন্ধন ছিন্ন করার ক্ষমতা যে মনর নেই।